আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ডুয়েট এডমিশন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে গিয়ারবক্স জিনিয়াস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা মেকানিক্যাল ডিপার্টমেন্টের স্ট্যান্স অফ ম্যাটেরিয়াল সাবজেক্ট এর পীড়ন বিকৃতি অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করব। শুধুমাত্র পীড়ন বিকৃতি অধ্যায়ের ম্যাথ করার জন্য যে বেসিকগুলোর প্রয়োজন, আমরা সেই বেসিকগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, আমরা শুরুতে দেখো যে পীড়ন কাকে বলে। পীড়ন কাকে বলে আমরা পীড়নের সংজ্ঞাটা যদি একটু পড়ি, দেখো, বাহির থেকে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটি আকার আয়তন অপরিবর্তিত রাখার জন্য বস্তুটি ভিতর থেকে প্রতিক্রিয়া বল সৃষ্টি করে। দেখো, এই প্রতি একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ প্রতিক্রিয়া বল সৃষ্টি করে তাকেই পীড়ন বলে। আমরা যদি সংজ্ঞাটা আবার একটু ভালোভাবে পড়ি, দেখো তো, বাহির থেকে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটির আকার আয়তন অপরিবর্তিত রাখার জন্য বস্তুটি ভিতর থেকে প্রতিক্রিয়া বলের সৃষ্টি করে। আসলে দেখো, এই প্রথম লাইনের যে কথাটা, সে কথাটা অনেক সুন্দর একটা কথা। তো দেখো, এই যে এই কথার সাথে যদি আমরা বাস্তব কিছু একটা কোনো কিছু মিলাতে চাই আর কি, তো দেখো, এটা যদি এরকম হয়, কেউ যদি বাংলাদেশের ভূখণ্ডে আঘাত করে, তাহলে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশের আকার আকৃতি ঠিক রাখার জন্য প্রতিক্রিয়া বলের সৃষ্টি করবে। ঠিক দেখো, মেটেরিয়ালসও এরকমই একটা কাজ করে। কোনো বস্তু বা মেটেরিয়ালস তাদের আকার আকৃতি ঠিক রাখার চেষ্টা করে এবং কি বলো, ভিতর থেকে প্রতিক্রিয়া বল সৃষ্টি করে তাদের আকার আকৃতি ঠিক রাখার জন্য। তো দেখো, এই কথাটা যদি আমরা এই শেষের এই কথাটা যদি একটু মিলেই, দেখো যে এই কথাটা যদি আমরা একটু মিলেই, যে প্রতি একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ প্রতিক্রিয়া বলের সৃষ্টি করে তাকেই পীড়ন বলে। এটা মূলত হলো এই যে সূত্রটা, আমাদের শেষের লাইনে যে কথাটা ছিল, সেটা হলো আমাদের এই সূত্রটা, যে পীড়নের যে সূত্র, সেটা আমরা দেখি যে পীড়ন এস সমান সমান বল বাই কি বলো ক্ষেত্রফল। পীড়ন এস সমান সমান বল বাই ক্ষেত্রফল। তোমরা দেখো, এই যে এ হলো কি বলো প্রতি একক ক্ষেত্রের উপর, প্রতি একক ক্ষেত্রের উপর এফ পরিমাণ বল প্রয়োগ করলে এফ পরিমাণ প্রতিক্রিয়া বলের সৃষ্টি করলে তখন তাকে কি বলে বলো পীড়ন বলে। আশা করি পীড়ন বিষয়টা আমরা বুঝতে পারছি। তো আমরা এখন দেখব যে সে পীড়ন মূলত কয় প্রকার। তো দেখো, পীড়ন মূলত দুই প্রকার। এক নম্বরে হলো কি বলো নর্মাল পীড়ন বা চাপা পীড়ন, আর দুই নম্বরে হলো শিয়ার পীড়ন বা কর্তন পীড়ন। তাহলে পীড়ন মূলত কয় প্রকার বলো? দুই প্রকার। একটা হলো নর্মাল পীড়ন অথবা চাপা পীড়ন, শিয়ার পীড়ন অথবা কর্তন পীড়ন। আচ্ছা, আমরা এখন আলোচনা করব যে নর্মাল পীড়ন নিয়ে। তো দেখো, এই যে নর্মাল পীড়ন নিয়ে আমরা এখন আলোচনা করব, বা নর্মাল পীড়নটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করি। তো দেখো, নর্মাল পীড়ন হলো কোনো বস্তুর উপর 90 ডিগ্রি কোণে বল প্রয়োগ করলে, দেখো, যদি বস্তুটির কর্তন অথবা ছিঁড়ে না যায় তাহলে উক্ত বলকে নর্মাল পীড়ন বলে। কোনো বস্তুর উপর 90 ডিগ্রি কোণে বল প্রয়োগ করলে যদি বস্তুটির কর্তন অথবা ছিঁড়ে না যায় তাহলে উক্ত বলকে নর্মাল পীড়ন বলে। আচ্ছা দেখো, আমরা যদি একটা বাস্তব উদাহরণ চিন্তা করি বা একটু দেখি, মনে করো কোনো ব্যক্তির ওজন হলো 250 নিউটন। কোনো একটা ব্যক্তির ওজন হলো 250 নিউটন। তো 250 নিউটন ওজনের ব্যক্তি কোনো একটা চেয়ারের উপর বসলো। তার মানে সে চেয়ারের উপর 250 নিউটন বল ক্রিয়া করলো। চেয়ারও প্রতিক্রিয়া বল হিসাবে 250 নিউটন বলই ক্রিয়া করবে। এতে করে চেয়ার ভেঙে যাবে না অথবা ছিঁড়ে যাবে না। জাস্ট চেয়ারের উপর লোকটি চাপা বল হিসেবে বসে থাকবে। মানে চেয়ারের উপর জাস্ট লোকটি চাপ দিয়ে বসে থাকবে। চেয়ারের উপর ওজন চাপা বা নর্মাল পীড়ন হিসেবে কাজ করবে। সুতরাং এটা আমরা খুব সহজে বুঝতে পারলাম যে দেখো, এই যে সেকশনগুলো যে আছে, আমরা এই জায়গায় দেখো একটা আয়তাকার সেকশন দেখতে পাচ্ছি, আর একটা কি বলো বৃত্তাকার সেকশন দেখতে পাচ্ছি, আর একটা ট্যাপার সেকশন দেখতে পাচ্ছি। তো দেখো, এই সেকশনগুলোতে যে পরিমাণ বল, দেখো এফ বল ক্রিয়া করছে। দেখো, আয়তাকার সেকশনে এই এফ বলটা ক্রিয়া করলো, এবং এই আর কি করলো বলো, আর প্রতিক্রিয়া বল হিসেবে এই এফ বলের সমান বল উপর দিকে ক্রিয়া করবে। ঠিক আছে? এবং দেখো, এই বলের যে অ্যাঙ্গেল সেটা হলো কত বলো? 90 ডিগ্রি।
তার মানে এই আয়তকার সেকশনে একটা কি পীড়ন কাজ করতেছে, আয়তকার সেকশনে নর্মাল পীড়ন অথবা চাপা পীড়ন কাজ করতেছে। একইভাবে দেখো এই বৃত্তকার সেকশনেও নর্মাল পীড়ন বা চাপা পীড়ন কাজ করতেছে, এবং এই ট্যাপার সেকশনেও দেখো এই যে এই বলের যে অ্যাঙ্গেল সেটা কত বলো, এই 90 ডিগ্রি। তার মানে এই ট্যাপার সেকশনেও নর্মাল পীড়ন বা চাপা পীড়ন কাজ করতেছে। কারণ দেখো এই 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 যে এই এফ এর যে মান, এই মানের জন্য, এই যে এফ এর যে মান, এই মানের জন্য এই বৃত্তকার সেকশন অথবা আয়তকার সেকশনের কোনো প্রকার কর্তন হচ্ছে না বা ছিঁড়ে যাচ্ছে না, এবং বলের যে অ্যাঙ্গেল সেটাও কত বলো, 90 ডিগ্রি। সুতরাং এই জায়গায় কি পীড়ন কাজ করতেছে, অবশ্যই নর্মাল পীড়ন কাজ করতেছে। তো দেখো এই আয়তকার সেকশনের যে ক্ষেত্রফল সেটা আমরা সবাই মোটামুটি জানি। তো আমরা এরকম করে আবার একটু লিখে দিছি যে আয়তকার সেকশনের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ, এবং বৃত্তকার সেকশনের যে ক্ষেত্রফল, এই যে বৃত্তকার সেকশনের যে ক্ষেত্রফল সেটা হলো π/4 ইন্টু ডি স্কোয়ার। এখানে যদি বেস থাকে তাহলে বৃত্তের বেস দেওয়া থাকলে ডি স্কোয়ার হবে, আর যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে এ সমান πr স্কোয়ার। তো আমাদের একটা জিনিস নতুন আছে যে এই ট্যাপার সেকশনের যে ক্ষেত্রফল, দেখো এই ট্যাপার সেকশনের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল হবে কি বলো, এ সমান পাই ইন্টি ডি, এই যে এই বড় ডি বলো, এই যে বড় ডি ইন্টু ডি, এই ছোট ডি বাই 4। এই ট্যাপার সেকশনের ক্ষেত্রফলগুলো আমাদের মুখস্থ করতে হবে, কারণ আমাদের ম্যাথ করার সময় এই ক্ষেত্রফলগুলো দিয়ে আমাদের ম্যাথ করতে হবে। তো আমরা আমাদের একটা জিনিস যেহেতু নতুন আছে যে এই ট্যাপার সেকশনের ক্ষেত্রফল, এই ট্যাপার সেকশনের ক্ষেত্রফলটা আমরা মুখস্থ করে নেব। তো দেখো আমরা এতক্ষণ আলোচনা করলাম যে নর্মাল পীড়ন বা চাপা পীড়ন নিয়ে। তো এখন আমাদের আলোচনা বিষয় হলো যে দেখো শিয়ার পীড়ন নিয়ে আমরা এখন আলোচনা করব। তো দেখো শিয়ার পীড়ন কাকে বলে, কোনো বস্তুর উপর 0 ডিগ্রি কোণে অথবা 180 ডিগ্রি কোণে বল প্রয়োগ করলে বস্তুটি যদি কর্তন অথবা ছিঁড়ে যায় তাকে শিয়ার পীড়ন বলে। সংজ্ঞাটা যদি আবার একটু পড়ি, কোনো বস্তুর উপর 0 ডিগ্রি কোণে অথবা 180 ডিগ্রি কোণে বল প্রয়োগ করলে বস্তুটি যদি কর্তন অথবা ছিঁড়ে যায় তাকে শিয়ার পীড়ন বলে। আসলে দেখো আমরা দেখি যে এই চিত্র দিয়ে দেখবো যে আসলে শিয়ার পীড়নটা কেমন হয়। তো দেখো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে দুটো প্লেট, এবং দুটো প্লেটকে একটি রিভেট দ্বারা সংযোগ করে রাখছি। তো দেখো এই যে একটা আমরা একটা F1 বল ধরলাম, আর এটা কি বলো, F2 বল ধরলাম। F1 এবং F2 বলের জন্য প্লেট অথবা রিভেট দুটোই ছিঁড়তে পারে। তো দেখো আমরা যদি একটু ভালোভাবে পড়ি, আমরা যদি প্লেটকে আলাদা আলাদা দুটি F বল বিপরীত দিকে টানি, এবং উক্ত টানা বলের কারণে যদি রিভেট অথবা প্লেট ছিঁড়ে যায় তখন এখানে শিয়ার পীড়ন কাজ করবে। তাহলে দেখো পীড়নে আমাদের যে এই যে কি বলে যে যে অ্যাঙ্গেলটা দেখো, বস্তুর উপর যে বলটা কাজ করতেছে সেটা দেখো 180 ডিগ্রি অ্যাঙ্গেল অথবা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে। দেখো আমাদের যে এই প্লেটের উপর যে বলটা কাজ করতেছে বা বল কাজ করতেছে, দেখো দুই দিক টানতেছে, এই যে একটা বলে এবং এই যে একটা বলে টানতেছি, তাহলে কি হতেছে বলো, আমাদের এই জায়গায় 180 ডিগ্রি কোণে বলটা কাজ করতেছে। এবং এই উক্ত টানা বলের কারণে যদি প্লেট অথবা রিভেট ছিঁড়ে যায় তাহলে আমরা কি বলবো বলো, শিয়ার পীড়ন বলতে পারি। আর যদি না ছিঁড়ে তাহলে আমরা এটাকে শিয়ার পীড়ন বলতে পারি না। তো দেখো যদি এই জায়গায় এই টানা বলের কারণে F1 এবং F2, দেখো এই যে F2 এবং এই F1 টানা বলের কারণে যদি রিভেটটা ছিঁড়ে যায়, এই যে দেখো রিভেট আমরা চিনিয়ে দিয়েছি যেটা হলো রিভেট, যদি রিভেটটা ছিঁড়ে যায় তাহলে রিভেটটা দেখতে কীরকম হবে বলো, রিভেটটা দেখতে হবে এই যে এরকম। দেখো এই রিভেটটা যদি ছিঁড়ে যায় তাহলে এই রিভেট ছিঁড়লে রিভেটের উপরের অংশ, এই যে এই উপরের অংশটা দেখো, এই উপরের অংশ বৃত্তের মতো দেখায়। সুতরাং রিভেটের ক্ষেত্রফল এবং বৃত্তের ক্ষেত্রফলের মতোই হবে। এই রিভেটের যে ক্ষেত্রফল, এই রিভেটটা ছিঁড়লে মতো দেখো এই যে রিভেটের যে এই যে রিভেট, এটা দেখো একটা বৃত্তের মতো দেখাইতেছে, তার মানে রিভেটের যে ক্ষেত্রফল এবং বৃত্তের ক্ষেত্রফল কি হয় বলো, একই হবে। তার মানে দেখো এ সমান π/4 ইন্টু ডি স্কোয়ার, অথবা যদি ব্যাসার্ধ দিয়ে থাকে এ সমান হতেছে πr স্কোয়ার। এটা হলো কি বলো, রিভেটের ক্ষেত্রফল এবং বৃত্তের ক্ষেত্রফল একই হবে, কারণ দেখো এই শিরাকৃত রিভেট, এই রিভেটটা দেখো এই যে এই জায়গায় এই মাঝ বরাবর ছিঁড়ে গেছে,
যদি ছিঁড়ে যায় রিভেটটা এই জায়গায় ছিঁড়বে। তো দেখো এই জায়গায় ছিঁড়ার জন্য এই রিভেটটা দেখতে এরকমই হবে, একটা বৃত্তের মতন হবে। সুতরাং বৃত্তের যে ক্ষেত্রফল এবং রিভেটের যে ক্ষেত্রফল একই ক্ষেত্রফল হবে। আচ্ছা, আর যদি এই F1 এবং F2 এই দুটা টানা বলের কারণে যদি রিভেট না ছিঁড়ে এই প্লেটটা ছিঁড়ে যায়, এই প্লেট দুটো ছিঁড়ে যায় বা একটা প্লেট ছিঁড়ে যায়, তাহলে প্লেটটা দেখতে কীরকম হয় বলো? প্লেটটা আদি অবস্থায় ছিল এরকম, আদি অবস্থায় এরকম ছিল, এবং এই যে বৃত্ত বা এই যে একটা কি বলে ফাঁপা জায়গা, এই ফাঁপা জায়গার ভিতরে এই রিভেটটা ছিল, এই রিভেটটা ছিল। তো দেখো টানা বলের কারণে যদি এই প্লেটটা ছিঁড়ে, তাহলে প্লেটটা এরকম করে দুটো অংশ আলাদা হয়ে যাবে, এরকম করে দুটো অংশ আলাদা হয়ে যাবে। এবং এই প্লেটের যে ক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রফলটা হবে এই যে এই ক্ষেত্রফলটা দেখো, এ সমান সমান ডি ইন্টু টি। এই ডি হলো, এই যে ডি হলো এই ডিটা, মানে রিভেটের যে ডি, এই ডি এবং এই ডি একই ডি। কারণ দেখো রিভেটই তো, রিভেটটাই তো এই বৃত্তের মাঝখানে ছিল বা প্লেটের মাঝখানে ছিল, সেক্ষেত্রে রিভেটের যে ডি এবং এই প্লেটের ডি বা প্লেটের গর্তের যে ডি সেটা একই ডি হবে। আর টিতে হলো কি বলো? প্লেটের পুরুত্ব। এই যে একটা প্লেট, এই প্লেটের নির্দিষ্ট একটা কি আছে বলো? একটা পুরুত্ব আছে, সেটা হলো এই পুরুত্ব। তো আশা করি এই বিষয়টা আমরা বুঝতে পারছি। তো আমরা পরবর্তী দেখি কি আলোচনা করতে পারি। দেখো এর আগে আমরা শেয়ার পীড়নের উদাহরণ দেখলাম, তো আমরা আবার আরেকটা শেয়ার পীড়নের উদাহরণ দেখব। সেটা হলো যে সিলিন্ডার আকৃতি বস্তু কীরকম করে তৈরি হয়। তো দেখো এটা একটা আয়তাকার বা ঘনবস্তু, এটা একটি কি বলো? এটা একটা ঘনবস্তু। আর এই যে এটা হলো একটা সিলিন্ডার আকৃতির বস্তু, এটা একটা কি বলো? সিলিন্ডার আকৃতির বস্তু। তো দেখো আমরা যদি কোনো ঘনবস্তুকে সিলিন্ডার আকৃতির একটি বস্তু দ্বারা আঘাত করি, তার মানে এই যে এই ঘনবস্তুকে এই সিলিন্ডার আকৃতির একটা বস্তু দ্বারা আঘাত করি, তাহলে ঘনবস্তুর কর্তন হবে। দেখো এই যে এরকম করে যদি ছিদ্র করি, তাহলে এই যে ছিদ্র দিয়ে এরকম করে বের হয়ে যাবে, এটা এরকম করে বের হয়ে যাবে। আর কি বলো? ঘনবস্তুর কর্তন হবে। এবং ঘনবস্তুতে থাকা মেটেরিয়ালসগুলো সিলিন্ডার আকৃতির বস্তুর মধ্যে প্রবেশ করবে। তার মানে এই যে এই ঘনবস্তুতে যে মেটেরিয়ালসগুলো আসলো বা ছিল, সেই মেটেরিয়ালসগুলো কি করবে? এই ঘনবস্তুর মধ্যে দেখো যে এরকম করে প্রবেশ করবে, এই ঘনবস্তুর বা সিলিন্ডার আকৃতির বস্তুর মধ্যে এরকম করে প্রবেশ করবে। এবং সিলিন্ডার বস্তু এবং সিলিন্ডার বস্তুর আকৃতি ধারণ করবে, এবং এই যে সিলিন্ডার বস্তু এর আকৃতি কি করবে বলো? ধারণ করবে। তো দেখো পরিশেষে বস্তুটা দেখতে সাধারণত এরকম হবে। তো আসলে এটা দেখে আমাদের একটু বুঝতে কষ্ট হচ্ছে, কারণ আসলে এরকম একটা ঘনবস্তুকে এরকম করে আঘাত করলে এরকম হয় কিনা। তো আমরা যদি একটা বাস্তব উদাহরণ চিন্তা করি বা একটু চিন্তা করি, দেখো যে আসলে এরকমই হয়। দেখো বাস্তব জীবনে রুটি বানানোর জন্য ময়দা দিয়ে আমরা কাই তৈরি করি। সাধারণত রুটি বানানোর জন্য আমরা ময়দা দিয়ে কাই তৈরি করে থাকি। তো উক্ত কাইকে যদি আমরা ঘনবস্তু চিন্তা করি, যে কাইটা আমরা ময়দা দিয়ে বানাই, সেই কাইটাকে যদি আমরা ঘনবস্তু চিন্তা করি, যে ঘনবস্তু চিন্তা করি, এবং ছোট ব্যাসের একটি পাইপ এই কায়ের মধ্য দিয়ে যদি প্রবেশ করাই, যে রুটি বানানোর জন্য যে কাই, সেই কায়ের মধ্যে দিয়ে যদি প্রবেশ করাই, তাহলে আমরা কি দেখতে পারবো বলো? আমরা দেখতে পারবো যে এই পাইপের মধ্যে কায়ের কিছু অংশ প্রবেশ করছে, এবং যে পাইপের যে আকৃতি, সেই আকৃতি ধারণ করছে। দেখছো পাইপের যে আকৃতি সেটা কি করবে বলো? পাইপের আকৃতি ধারণ করবে। এবং পাইপ সাধারণত সিলিন্ডার আকৃতির হয়ে থাকে। দেখো এই যে এই জিনিসটাকে যদি আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করি বা এরকম করে খাড়া করে, তাহলে দেখো এটা একটা সিলিন্ডার আকৃতি হয়ে যাবে। যদি এরকম করি আমরা, এই যে দেখো এরকম করে খাড়া করি, তাহলে একটা কি হয়ে যাবে বলো? এটা একটা সিলিন্ডার আকৃতি হয়ে যাবে। ঠিক আছে? তখন পাইপও সাধারণত এরকমই থাকে। তো দেখো আমাদের মূলত এটা এরকম কিছু না, আমাদের একটা জিনিস লাগবে যে আসলে সিলিন্ডার আকৃতির বস্তু যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কীরকম হয়। আমরা এই ক্ষেত্রফলটা মুখস্থ করে নিব আর কি। আমরা যে বেসিক বললাম সেটা যদি নাও বুঝি তাহলে আমাদের কোনো সমস্যা নাই, তবে আমাদের মুখস্থ করতে হবে যে সিলিন্ডার আকৃতি বস্তুর ক্ষেত্রফলটা কীরকম, এটা আমাদের মুখস্থ করতে হবে। যে সিলিন্ডার আকৃতি বস্তুর ক্ষেত্রফল এ সমান সমান পাই ইন্টু ডি ইন্টু টি। সিলিন্ডার আকৃতি বস্তুর ক্ষেত্রফল এ সমান সমান পাই ইন্টু ডি ইন্টু টি। তার মানে কি? ডি হলো কি বলো? ব্যাস, আর টিতে হলো পুরুত্ব। তো আমাদের এই জিনিসটা মুখস্থ করলে হইতেছে যে সিলিন্ডার আকৃতি বস্তুর ক্ষেত্রফল এ সমান সমান পাই ইন্টু ডি ইন্টু টি। তো দেখো এর আগে আমরা নর্মাল পীড়ন এবং শেয়ার পীড়নের যে উদাহরণ
এবং বস্তু দেখলে কীরকম হয় বা বস্তুর ক্ষেত্রফল কীরকম হয় সেই বিষয় নিয়ে আলোচনা করে আসলাম বা বুঝে আসলাম। তো এখন আমরা দেখব যে আসলে রিভেটের ক্ষেত্রে শেয়ার পীড়নটা কীরকম হয়। তো দেখো এই যে রিভেটটা তো চিনোই, এই যে এটা একটা রিভেট, এটা একটা কি বলো রিভেট। টানা বলের কারণে যদি রিভেট ছিঁড়ে তখন তাকে আমরা কি বলবো বলো, শেয়ারিং পীড়ন বলবো। দেখো এই যে টানা বলের কারণে যদি রিভেট ছিঁড়ে যায় তাহলে তাকে আমরা শেয়ারিং পীড়ন বলবো। আচ্ছা দেখো তো, এটা একটা রিভেট, আমরা একটা রিভেট দ্বারা এই তিনটা প্লেটকে সংযুক্ত করেছি। দেখো এই যে এটা একটা প্লেট, এই যে একটা প্লেট, এই যে একটা প্লেট, এই তিনটা প্লেটকে আমরা একটা রিভেট দ্বারা সংযুক্ত করেছি। তো দেখো এটা হলো কত বলো, F3 বল এবং হলো F1 বল এবং F2 বল। তো দেখো F1, F2 এবং F3 বলের কারণে, F1, F2 এবং F3 বলের কারণে যদি আমাদের এই রিভেটটা ছিঁড়ে যায়, যদি রিভেটটা ছিঁড়ে যায় তখন তাকে আমরা কি পীড়ন বলবো বলো, শেয়ারিং পীড়ন বলবো। তো দেখো এই রিভেট ছিঁড়লে, যদি রিভেট এক জায়গায় ছিঁড়তো তাহলে রিভেট দেখতে কীরকম হতো, তাহলে সেটা আমরা যে শেয়ারিং পীড়নে দেখাইছি। এবং এই রিভেটের যে ক্ষেত্রফল সেটা বৃত্তর ক্ষেত্রফল হয়, কারণ রিভেটটা দেখতে কি হয় বলো, বৃত্তের মতো এরকম গোলাকার হয় ছিঁড়ার পরে আর কি। তো দেখো এই জায়গায় কি হবে, আমরা যে রিভেটের যদি শেয়ারিং পীড়নটা নিয়ে আলোচনা করি, তাহলে দেখো এই যে এই শেয়ার পীড়ন সমান সমান যদি একটু দেখি, যে শেয়ার পীড়ন সমান সমান হলো বল বাই π/4 ইন্টু ডি স্কোয়ার। এই π/4 ডি স্কোয়ার কিসের জন্য বলো, এই রিভেটটা ছিঁড়ার পরে বৃত্তের মতন হবে সেজন্য, ইন্টু রিভেট যত জায়গায় ছিঁড়বে বলে মনে হয়। আমাদের শুধু এই একটা কথা অতিরিক্ত হিসেবে লাগান লাগতেছে সূত্রটার মধ্যে, যে রিভেট যত জায়গায় ছিঁড়বে বলে মনে হয়। তোমরা দেখো তো এই যে রিভেটটা, একটা রিভেট দ্বারা যে আমরা তিনটা প্লেটকে সংযোগ করছি, যদি F1, F2 এবং F3 বলের জন্য এই রিভেটটা ছিঁড়ে, বিশ্বাস করো এই রিভেটটা এই দুই জায়গায় ছিঁড়বে। দেখো এই যে এই জায়গা এবং এই জায়গাতেই রিভেটটা ছিঁড়বে। তার মানে দেখো এই জায়গায় শুধু আমরা যদি শুধুমাত্র এই এক নাম্বার, আমরা এটা আবার একটু এক নাম্বার চিত্র দিয়ে করি। দেখো এটা যদি আমরা এক নাম্বার চিত্র দেই, তাহলে দেখো এই এক নাম্বার চিত্রের জন্য যদি আমরা সূত্র ফেলাই, তাহলে এই সম্পূর্ণ জায়গা ঠিক থাকবে, থাকার পরে শুধু এই জায়গায় রিভেট যত জায়গায় ছিঁড়বে বলে মনে হয়, এই জায়গায় যত জায়গায় ছিঁড়বে বলে মনে হয়, এই জায়গায় শুধু 2 গুণ দিলেই হয়ে যেতেছে। তো দেখো এই যে আমরা এরকম করে সূত্রটা এই পাশে লিখছি, যে শেয়ার স্ট্রেস সমান সমান F/π/4 ইন্টু ডি স্কোয়ার ইন্টু 2 কিসের জন্য, কারণ এই রিভেটটা দুই জায়গায় ছিঁড়বে। আচ্ছা, কিন্তু দেখো অনেক সময় ম্যাথ করার সময় আমাদের এই যে একটা রিভেটের এরকম করে পিকচার দিয়ে দেয়, যে একটা রিভেট এই অবস্থায় আছে, এরকম একটা পিকচার দেওয়ার পরে পাশে এই যে এই 2 নাম্বার ভাবে যে এরকম আরেকটা চিত্র দিয়ে দেয়। এই 2 নাম্বার চিত্র দিয়ে ওরাই আমাদের এরকম বোঝা যাচ্ছে যে একটা রিভেট এই অবস্থায় আছে, একটা রিভেট এই অবস্থায় আছে, কিন্তু মোট রিভেট আছে হলো 6টা। তার মানে আমরা দেখো যদি এই কথাটা একটু ভালোভাবে পড়ি, যে একটি বোল্ট বা রিভেট ছিঁড়বে দুই জায়গায়। এই দেখো এই চিত্রতে আমরা দেখতে পাচ্ছি যে একটা বোল্ট বা রিভেট ছিঁড়বে দুই জায়গায়, সুতরাং রিভেট আছে 6টি, রিভেট আছে 6টি। এই 6টি রিভেট ছিঁড়বে কয় জায়গায় বলো, 2 গুণন 6, তার মানে কি বলো 12 জায়গায়। তখন সূত্রে 2 এর পরিবর্তে 12 ব্যবহার করতে হবে। এই যে এখন যে সূত্রে আছে আমরা 2 ব্যবহার করলাম, যদি এই চিত্রটা থাকে তখন আমাদের 2 এর পরিবর্তে এই জায়গায় কি ব্যবহার করতে হবে বলো, এই জায়গায় 12 ব্যবহার করতে হবে। এই জায়গায় 2 এর পরিবর্তে আমাদের 12 ব্যবহার করতে হবে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো আমরা পরবর্তীতে দেখি কি নিয়ে আলোচনা করা যায়। তো দেখো এর আগে আমরা দেখলাম যে টানা বলের কারণে রিভেটটা ছিঁড়ে গেল। তো এখন আমরা দেখব যে আসলে টানা বলের কারণে যদি প্লেটটা ছিঁড়ে যায়। তো দেখো এই প্লেটের জন্য যদি আমরা বলি, যে এই টানা বলের কারণে যদি প্লেট ছিঁড়ে যায় তাহলে তাকে বেয়ারিং পীড়ন বলবো। টানা বলের কারণে যদি এই প্লেটটা ছিঁড়ে যায় তখন তো আমরা তাকে কি পীড়ন বলবো বলো, বেয়ারিং পীড়ন বলবো। এর আগে যখন রিভেট ছিঁড়ে গেল তখন আমরা তাকে কি পীড়ন বলছিলাম, শেয়ারিং পীড়ন বলছিলাম বা শেয়ার স্ট্রেস বলছিলাম। তো এখন যদি এই প্লেটটা ছিঁড়ে যায় তাহলে আমরা কি করব বলো, আমরা এই পীড়নকে বলবো বেয়ারিং পীড়ন। তো দেখো এই বেয়ারিং পীড়ন সমান সমান কি লেখা যায়, দেখো বেয়ারিং পীড়ন সমান সমান এই বল বাই প্লেটের ব্যাস ইন্টু প্লেটের পুরুত্ব ইন্টু যতগুলো গর্ত থাকবে। আচ্ছা দেখো তো, আমরা আগে দেখি যে রিভেটের বেসটা কেন ব্যবহার করতেছি। যে ছিঁড়বে হলো প্লেট, আমাদের ছিঁড়বে প্লেট, কিন্তু রিভেটের বেস কেন ব্যবহার করতেছি। আচ্ছা দেখো তো এই যে গর্তটা, এই গর্তর যে ব্যাস এবং
এই যে রিভেটের ব্যাস এটি একই ব্যাস। কিসের জন্য? কারণ দেখো এই রিভেটটা, এই যে এই রিভেটটা এই যে প্লেটের মধ্যে ঢুকে যায় বা ঢোকা অবস্থায় থাকে। ঠিক আছে, তার মানে কি বলো, এই যে প্লেটের যে ব্যাস হবে, এই সরি রিভেটের যে ব্যাস হবে এবং প্লেটের ব্যাস কি হবে বলো, একই ব্যাস হবে। সেক্ষেত্রে সূত্রতে আমরা এটা ব্যবহার করতেছি, দেখো যে শেয়ার পীড়ন সমান সমান বল বাই রিভেটের ব্যাস ইনটু প্লেটের পুরুত্ব। এই যে এই প্লেটের একটা নির্দিষ্ট একটা পুরুত্ব আছে, দেখো এই যে এরকম করে প্লেটের নির্দিষ্ট একটা কি আছে বলো, পুরুত্ব আছে, ইনটু যতগুলো গর্ত থাকবে। তার মানে কি দেখো গর্ত থাকবে বলতে কি, যতগুলো একটা গর্তের মধ্যে সাধারণত একটা রিভেটই থাকতে পারে, একটা গর্তের মধ্যে সাধারণত একটা রিভেটই থাকে। তার মানে কি দেখো যে যতগুলো গর্ত থাকবে আর একটা রিভেট, মানে দেখো একটা রিভেট বা একটা গর্ত বা একটা প্লেট সাধারণত এক জায়গায় ছিঁড়ে, একটা প্লেট কোনো সময় দুই জায়গায় ছিঁড়ে না। দেখো এই যে এই চিত্রটা যদি আমরা একটু খেয়াল করি, এই চিত্রটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে কি দেখতে পাচ্ছি বলো, এই একটা প্লেট বা গর্ত আদি অবস্থায় এরকম ছিল, তো যখন ছিঁড়ে তখন আলাদা হয়ে এরকম হয়ে যায়। তার মানে আমরা একটা জিনিস খেয়াল দেখতে পাই যে, বা একটা নোট হিসেবে আমরা জিনিসটা লিখে নিতে পারি যে একটা প্লেট বা গর্ত সাধারণত এক জায়গায় ছিঁড়ে। তার মানে দেখো এই জায়গায় এই যে এই যদি আমরা এই চিত্র কথা চিন্তা করি, এই চিত্রের সাথে যদি আমরা এই সূত্রটা মিলিয়ে দিই, দেখো এই সূত্রটা যদি মিলেই তাহলে বেয়ারিং পীড়ন সমান 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 হলো বল বাই রিভেটের ব্যাস ইনটু প্লেটের পুরুত্ব ইনটু যত জায়গায় যতগুলো গর্ত থাকবে। তার মানে এই দেখো এই যে আমাদের এই যে চিত্র আছে, এই চিত্রতে গর্ত আছে কয়টা বলো, একটা। সেক্ষেত্রে আমরা সূত্রতে শুধু এক দিয়ে দিব, ঠিক আছে। কিন্তু দেখো যদি এই সূত্রর পাশাপাশি মানে এই চিত্রর পাশাপাশি যদি এরকম একটা চিত্র ম্যাথের মধ্যে দিয়ে দেয় ম্যাথ করার সময়, তার মানে আমাকে বোঝাতে হবে যে একটা প্লেট এই অবস্থায় আছে, একটা প্লেট এই অবস্থায় আছে বা একটা গর্ত এই অবস্থায় আছে, কিন্তু গর্ত আছে মূলত কয়টা বলো, 6টা। তো সেক্ষেত্রে আমাদের এই এই সূত্রতে যদি আমাদের এই চিত্রটা থাকে, এই চিত্রটা থাকে, তাহলে আমরা এই সূত্রতে যতগুলো গর্ত থাকবে এই জায়গায় শুধু 6 ব্যবহার করব, ঠিক আছে। তাহলে দেখো এই যে এস বিতে আমরা কি বুঝতেছি বলো, বেয়ারিং পীড়ন সমান সমান হলো বল বাই ডি ইন্টু টি। ডি হলো কি বলো, অবশ্যই এই যে রিভেটের ব্যাস, ডি ইন্টু টি ইন্টু যতগুলো গর্ত থাকবে। তার মানে গর্ত আছে কয়টা বলো, এই দুই চিত্র যদি আমরা চিন্তা করি যে এই চিত্রও আছে এবং এই চিত্র আছে, তার মানে আমাদের গর্ত আছে কয়টা মোট বলো, 6টা। সেক্ষেত্রে আমাদের এই জায়গায় 6 বসাতে হবে। আর যদি শুধুমাত্র এই চিত্রটা যদি থাকে, সেক্ষেত্রে আমাদের যতগুলো গর্ত আসে এই জায়গায় শুধু 1 বসাতে হবে, ঠিক আছে। আর এই জিনিসটা নোট হিসেবে তোমরা মুখস্থ করে নাও যে একটা প্লেট এক জায়গায় ছিঁড়ে, একটা প্লেট কখনো দুই জায়গায়, একটা প্লেট বা একটা গর্ত কখনো দুই জায়গায় ছিঁড়তে পারে না, একটা গর্ত বা একটা প্লেট সাধারণত এক জায়গায় ছিঁড়ে। তো দেখো এর আগে আমরা পীড়ন নিয়ে আলোচনা করলাম, তো এখন আমাদের আলোচনা বিষয় হলো বিকৃতি। মানে আমাদের অধ্যায়ের নামই হলো পীড়ন বিকৃতি, পীড়ন নিয়ে আলোচনা করলাম, এখন আমাদের আলোচনা বিষয় হলো কি বলো, বিকৃতি। তোমরা দেখো কোনো বস্তুর উপর বল প্রয়োগে বস্তুর আকার আকৃতির পরিবর্তন ঘটে। কোনো বস্তুর উপর দেখো, কোনো বস্তুর উপর বল প্রয়োগে বস্তুর আকার আকৃতির পরিবর্তন ঘটে। আচ্ছা, বল প্রয়োগে বস্তুর আকার আকৃতির পরিবর্তন এর নামই হলো কি বলো, বিকৃতি। বল প্রয়োগে বস্তুর আকার আকৃতির পরিবর্তনের নামই কি বলো, বিকৃতি। আচ্ছা, আকারের পরিবর্তনের সাথে মূল আকারের তুলনা করা। তার মানে কি দেখো আমাদের এই বস্তুটা যে আকারের যে পরিবর্তন হলো সেই পরিবর্তনের সাথে মূল আকারের তুলনা করা। আর তুলনা করা মানে কি বলো, আমরা তুলনা করা মানে জানি কি বলো, ভাগ করা। তার মানে দেখো আর এই বিকৃতির কোনো একক হয় না। কেন দেখো, কারণ দেখো উপরে যদি দৈর্ঘ্য থাকে নিচেও যদি দৈর্ঘ্য থাকে তাহলে কি বলো, এই যে উপরে যদি একটা দৈর্ঘ্য থাকে নিচেও যদি দৈর্ঘ্য থাকে তাহলে দৈর্ঘ্যের যে একক এম অথবা সেন্টিমিটার বা ফিট, এই একক এম এবং এম কেটে দেওয়া যায়, ঠিক আছে। তার মানে কি বলো, বিকৃতির কোনো একক থাকে না। আসলে আমরা এগুলো তো থিওরিতে যখন আমরা থিওরি পড়বো বা থিওরি নিয়ে আলোচনা করব তখন এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে আলোচনা করব। তো আজকে যেহেতু থিওরি নিয়ে আলোচনা করতেছি না, আমাদের আজকে ম্যাথ করার জন্য যে বেসিকগুলো লাগে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে দেখো আমাদের এই যে এই বেসিকটা, যে বিকৃতি সমান সমান হলো পরিবর্তন বাই আদি, এই বাংলা কথাটা আমাদের খুব
খুব ভালোভাবে মুখস্থ করে নিতে হবে, কারণ এর সাথে আমাদের আমরা একটা সম্পর্ক দেখতে পারবো আর কি। তো দেখো আমাদের এই কথাটা খুব ভালোভাবে মুখস্থ করে নিতে হবে যে বিকৃতি সমান সমান কি বলো, পরিবর্তন বাই আদি। বিকৃতি মূলত 4 প্রকার হয়ে থাকে, তো আমরা ম্যাথ করার জন্য সম্ভবত 2 প্রকার বিকৃতি নিয়ে দেখবো আর কি, যে আমরা দেখাবো আজকে যে 2 প্রকার বিকৃতি দেখাবো। তো এখন যে বিকৃতিটি দেখাতেছি সেটা হলো কি বলো, দৈর্ঘ্য বিকৃতি। তো এখন যে বিকৃতি নিয়ে আমরা আলোচনা করতেছি সেটা কি বলো, দৈর্ঘ্য বিকৃতি। তাহলে বিকৃতি সমান সমান কি বলো, পরিবর্তন বাই আদি। তাহলে দৈর্ঘ্য বিকৃতি কি হয়ে বলো, দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। বিকৃতি সমান সমান যদি আমরা বলতে পারি পরিবর্তন বাই আদি, তাহলে দৈর্ঘ্য বিকৃতি কি হয়ে বলো, দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। আসলে দেখো এই বাংলা কথাটা থেকে আমাদের এই যে এই লাইনটা একটু দেখি, আসলে বোঝার চেষ্টা করি। তো দেখো আমরা যদি এটা 1 নম্বর পজিশন চিন্তা করি, এবং এটা যদি 2 নম্বর পজিশন চিন্তা করি, এবং এটা হলো আমাদের 3 নাম্বার পজিশন। অনুরূপভাবে উপরে যদি আমরা এটা 1 নম্বর পজিশন চিন্তা করি, এবং এটা আমরা 3 নম্বর পজিশন চিন্তা করলাম। তো দেখো বস্তুটা শুরুতে এই 1 নম্বর অবস্থান এবং এই 2 নম্বর অবস্থানের যে তার দৈর্ঘ্য, এই যে L1 দৈর্ঘ্য, এই L1 দৈর্ঘ্য অবস্থায় ছিল। কিন্তু যখন এই বস্তুতে আমরা F বল প্রয়োগ করি, দেখো F পরিমাণ বল প্রয়োগ করি, তখন বস্তুটা এই 1 নং পজিশন থেকে বস্তুটির দৈর্ঘ্য বর্ধিত L2 পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে এই যে এই 3 নং পজিশনে আসে। তাহলে দেখো আমাদের পরিবর্তন সমান সমান কি বলো, পরিবর্তন সমান সমান আমরা বের করতে পারি। দেখো এই যে L2, এই যে দেখো এই সম্পন্ন মানটা, এই L2, এই যে দেখো L2 মাইনাস L1, মানে আদি যে দৈর্ঘ্যটা ছিল সেটা হলো L1। তার মানে দেখো এই L2 থেকে পরিবর্তিত দৈর্ঘ্য থেকে যদি আমরা আদি দৈর্ঘ্যটা বাদ দেই, তাহলে কি ধরো আমাদের দৈর্ঘ্যের যে পরিবর্তন ডেল এল, সেই ডেল এলটা পাবো। ঠিক আছে, তার মানে দেখো এই যে এই বিকৃতি সূত্র যদি এরকম করি আমরা, যে দৈর্ঘ্যের পরিবর্তন হয় কেমনে বলো, এই বড় দৈর্ঘ্য মাইনাস আদি দৈর্ঘ্য L1 এটা বিয়োগ করলে আমরা এই যে কি পাইতেছি বলো, ডেল এল পাইতেছি। আর দৈর্ঘ্যের পরিবর্তনকে আমরা আদি দৈর্ঘ্য দ্বারা ভাগ করলেই বিকৃতি পাইতেছি। আশা করি আমরা দৈর্ঘ্য বিকৃতি বুঝতে পারছি। তো এখন আমরা দেখব যে অন্য আরেকটা বিকৃতি দেখব। তো দেখো আমরা এর আগে কোনো বস্তুর দৈর্ঘ্য বরাবর বৃদ্ধির জন্য বা দৈর্ঘ্য বিকৃতি দেখছি আর কি। তো এখন আমাদের দেখার বিষয় হলো যে পার্শ্ব বিকৃতি, এই যে দেখো এই পার্শ্ব বিকৃতি। তোমরা দেখো তাহলে কি বলো, আমরা বিকৃতি সমান কি জানি, বিকৃতি সমান হলো পরিবর্তন বাই আদি। তার মানে দেখো যদি পার্শ্ব পরিবর্তন কথা বলে, পার্শ্ব বিকৃতির কথা বলে, সেক্ষেত্রে আমরা কি বলবো বলো, পার্শ্ব পরিবর্তন বাই আদি। ঠিক আছে, পার্শ্ব পরিবর্তন বাই আদি। আমরা মূলত ব্যাস হিসেবে এই দৈর্ঘ্য বিকৃতির যে বাংলা কথাটা সেটাই মুখস্থ করে নেব। তো দেখো এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। তো এই যে একটা ম্যাটেরিয়ালস, এই ম্যাটেরিয়ালসটা শুরুতে 1 নং অবস্থায় যখন বল প্রয়োগ করার আগে তার ব্যাস ছিল কত বলো, ডি, বড় হাতের ডি ছিল, মানে বেশি ছিল আর কি, যে ব্যাস ছিল। তো যখন আমরা এই বস্তুটাকে এই 2 নং পজিশন চিন্তা করো, 2 নং চিত্রটা চিন্তা করো, এই F পরিমাণ বল প্রয়োগ করলাম, তখন কি হলো বলো, বস্তুটা লম্বা হয়ে তার ব্যাস ছোট হয়ে এই যে ছোট হাতের ডি হয়ে গেল। আচ্ছা এখন যদি আমি বলি যে ব্যাসের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা কি, অবশ্যই তুমি কি করবে বলো, এই বড় ডি থেকে ছোট ডি ডে মাইনাস করে দেবা। তাহলে দেখো এই যে পার্শ্ব পরিবর্তনটা কি হলো বলো, পরিবর্তন হলো এই যে বড় ডি মাইনাস ছোট ডি। তাহলে দেখো এই বড় ডি থেকে যদি ছোট ডি আমরা মাইনাস করি, তাহলে তো আমরা কি বলবো বলো, যে পার্শ্ব যে পরিবর্তন সেই পরিবর্তনটা বের করতে পারবো। এই পরিবর্তনটা হবে কত বলো, এই পরিবর্তনটা হবে ডেল ডি, পরিবর্তনটা হবে কি বলো, ডেল ডি। এবং আদি যেই ছিল বেস ছিল, সে আদি বেস ছিল কত বলো, এই বড় হাতের বেসটা। তার মানে আমরা বিকৃতির সংখ্যাটা যদি এরকম করে দেখি, যে বিকৃতি সমান কি বলো, পরিবর্তন বাই আদি। তাহলে পরিবর্তন হলো কত বলো, এই যে পরিবর্তন হলো ডেল ডি, আর আদি অবস্থায় তার বেস ছিল কত বলো, ডি। ঠিক আছে, এটা হলো আমাদের পার্শ্ব বিকৃতি। তো দেখো এই বিষয়টা, পার্শ্ব বিকৃতি বিষয়টা আমরা আবার একটু আলোচনা করব একটু পরে আমরা আবার একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো দেখো এখন আমাদের আলোচনা বিষয় হলো যে তাপীয় পীড়ন। আচ্ছা দেখো আমাদের তাপীয় পীড়ন কি, সেটা এরকম করে দরকার ম্যাথ করার জন্য এরকম করে লাগে না। তো আমাদের ম্যাথ করার জন্য লাগবে হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা আমাদের ম্যাথ করার জন্য লাগবে। শুধু ডিপার্টমেন্ট না, আমাদের ফিজিক্সেও এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়ে ম্যাথ করতে হয়। তো দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা আলফা দ্বারা প্রকাশ করে থাকি। তো দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান হলো এই দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য ইন্টু তাপমাত্রার
পার্থক্য। দৈর্ঘ্য অপসারণ গুণাঙ্ক সমান হলো দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য ইন্টু তাপমাত্রার পার্থক্য। এই যে বাংলা লাইনটা বা প্রথম কথাটা, এই প্রথম কথাটা আমাদের ভালোভাবে মুখস্থ করতে হবে। এই প্রথম কথাটা আমাদের ভালোভাবে মুখস্থ করতে হবে, তা নাহলে আমরা ম্যাথ করতে পারবো না। ফিজিক্স অথবা ডিপার্টমেন্টে আমাদের এই সূত্রটা লাগবে। তো দৈর্ঘ্য অপসারণ গুণাঙ্ক সমান হলো দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য ইন্টু তাপমাত্রার পার্থক্য। তো দেখো তো এই দৈর্ঘ্যের পরিবর্তন বিষয়টা কি সেটা আমরা এর আগে কিছুক্ষণ মাত্র দেখে আসলাম যে দৈর্ঘ্যের পরিবর্তন বিষয়টা কি। তো তারপর আমরা আবার একটু চিন্তা করি। দেখো কোনো একটা মেটেরিয়ালস এটা একটা দেওয়ালের সাথে মানে আটকানো অবস্থায় আছে, প্রাথমিক অবস্থায় এরকম আছে। একটা মেটেরিয়ালস প্রাথমিক অবস্থায় কি আছে বলো, এল দৈর্ঘ্যের আছে। ঠিক আছে। তো যখন দেখো আমরা এই মেটেরিয়ালসকে এফ পরিমাণ বল প্রয়োগ করি, তখন মেটেরিয়ালসটা লম্বা হয়ে তার দৈর্ঘ্য হয় কি বলো, L2 দৈর্ঘ্য হয়ে যায়। তাহলে এখন আমি যদি বলি যে পরিবর্তন কত হলো, পরিবর্তন তুমি অবশ্যই এরকম করে বের করতে পারবা। দেখো যে পরিবর্তনটা হলো কত বলো, L2 মাইনাস L সমান হলো ডেল এল। এই যে দেখো এই ডেল এলটা কি তাহলে পরিবর্তন না? বিষয়টা যদি আবার একটু বলি, দেখো এই ডেল এলটা কেমনে বের করবা, ডেল এলের যে একটা মান সে মানটা তুমি কেমনে বের করবা। তার মানে দেখো L2 হলো বড় দৈর্ঘ্য, ঠিক আছে, L2 কত বলো বড় দৈর্ঘ্য এবং L হলো ছোট দৈর্ঘ্য। তার মানে এই L2 থেকে, এই L2 বড় দৈর্ঘ্য থেকে যদি আমি L পরিমাণ দৈর্ঘ্যটা বাদ দিই তাহলে তো আমরা ডেল এল পেতেছি। ঠিক আছে না? তাহলে ডেল এল কি বলো, আমাদের এই যে দৈর্ঘ্যের পরিবর্তন কত বলো, ডেল এল। ঠিক আছে, ইনটু বাই আদি দৈর্ঘ্য কত বলো, এই এলটা ছিল আদি দৈর্ঘ্য। দেখো এই যে এই এলটা ছিল কত বলো, আদি দৈর্ঘ্য। ঠিক আছে, আদি দৈর্ঘ্য হলো এই এল ইনটু তাপমাত্রার পার্থক্য। দেখো তাপমাত্রার পার্থক্যটা আমরা সর্বদাই বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রা বিয়োগ করব। ঠিক আছে, বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রা বিয়োগ করব। তার মানে আমাদের এই সূত্রটা এই যে এই বাংলা কথাটা মুখস্থ করে নেব আমরা। দৈর্ঘ্য অপসারণ গুণাঙ্ক সমান হলো দৈর্ঘ্যের পরিবর্তন আদি দৈর্ঘ্য ইন্টু তাপমাত্রার পার্থক্য। আচ্ছা দেখো এই লাইনটা থেকে, এই লাইনটা থেকে ক্যালকুলেশন করলে মতো আমরা এই লাইনে আসতে পারি। দেখো তো কেমনে আসি, এই দেখো এই যে এই আলফার সাথে যদি আমরা এই যে আড়াআড়ি গুণ করে দিই, এরকম করে আড়াআড়ি গুণ করে দিই, আলফার নিচে মনে মনে একটা কত আছে বলো, 1 আছে। আচ্ছা আমরা একটু পরিষ্কার করি, হ্যাঁ একটু পরিষ্কার করি। আচ্ছা দেখো তো এই যে আলফা, এই আলফার নিচে মনে মনে একটা 1 আছে। তো দেখো আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে এই যে এই সম্পূর্ণ মানটা আলফার সাথে গুণাকারে যে এই পাশে হাতের বাম পাশে চলে যাচ্ছে। তো দেখো আমরা যদি এই পাশে শুধু এলটাকে রাখি, এই পাশে আমরা হাতের ডান পাশে শুধুমাত্র এলটাকে রাখি এবং এই T2 মাইনাস T1 আলফার সাথে গুণাকারে দিলে মতো দেখো আমাদের এই দ্বিতীয় লাইনটা আসতেছে। ঠিক আছে, আমরা হাতের ডান পাশে ডেল এল ভাগ এল আঁকবো, এলকে ঠিক রাখবো এবং T2 মাইনাস T1, এই T2 মাইনাস T1 দেখো এই T2 মাইনাস T1 আলফার সাথে গুণ করে দিলে আমরা এই সম্পূর্ণ লাইনটা পাইতেছি। দেখো তো এই সম্পূর্ণ লাইন সমান এই ডেল এল বাই এল, এই সমান কি দেখো তো মোট দৈর্ঘ্য বিকৃতি লেখা যায় কিনা। ডেল এল বাই এল সমান মোট দৈর্ঘ্য বিকৃতি লেখা যায় কিনা। তুমি আমাকে বিকৃতির সংজ্ঞাটা বলো। বিকৃতি সমান কি বলো, বিকৃতি সমান হলো পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। তার মানে পরিবর্তন হয়েছে কত বলো, পরিবর্তন হয়েছে ডেল এল আর আদি ছিল এল। ঠিক আছে, তাহলে মোট দৈর্ঘ্য বিকৃতি সমান ডেল এল বাই এল আর এই সমান এই জিনিসটা লেখা যায়। এটা আমাদের একটা ম্যাথ করার জন্য একটা না প্রায় বেশ কয়েকটা ম্যাথ করার জন্য এই বেসিকটা লাগবো, যে মোট দৈর্ঘ্য বিকৃতি বের করতে বলবো। এরকম করে আমাদের কনভার্ট করে মোট দৈর্ঘ্য বিকৃতি বের করব। তো দেখো আমরা কিন্তু এদের জন্য এই মোট দৈর্ঘ্য বিকৃতির জন্য সূত্রটা মুখস্থ করলেও করতে পারি, আর কেউ যদি চায় যে না আমি মুখস্থ করব না তাহলে তার জন্য এই যে এরকম করি, এই যে এই প্রথম যে বাংলা লাইনে যে কথা এই বড় সূত্রটা আছে সেই সূত্রটা মুখস্থ করে এরকম করে কনভার্ট করতে হবে। এরকম করে কনভার্ট করে এই সূত্র আনা লাগবে। আশা করি তাপীয় পীড়নের যে বিষয়টা বা এই সূত্রটা তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো আমরা পরবর্তী টপিক্সে যাই, দেখি কি আছে। তো দেখো এখন আমাদের আলোচনা বিষয় হচ্ছে পয়সন রেশিও। আসলে পয়সন রেশিওকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করে থাকি। পয়সন রেশিও সমান হলো পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। আচ্ছা আগে আমরা এই চিত্রটা দিয়ে বোঝার চেষ্টা করব। যদি এরকম করে না বুঝতে পারো তাহলে আমরা আরও দুটো চিত্র অঙ্কন করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। অবশ্য আমি পার্শ্ব যে বিকৃতি সেই বিকৃতিটা বুঝাই দিছি, মানে এবং দৈর্ঘ্য যে বিকৃতি সেই বিকৃতিও বুঝাই দিছি।
তাহলে আবার আবার একটু দেখো তাহলে যে আমরা এখন শুরুতে বোঝাবো কি দৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে, এই দৈর্ঘ্য বিকৃতি দেখো এই যে এতটুকটা বোঝাবো। তাহলে আমরা জানি বিকৃতি সমান সমান কি বলো, বিকৃতি সমান সমান আমরা জানি পরিবর্তন বাই আদি। উপরে হলো কত বলো, উপরে হলো ডেল ডি, উপরে হবে ডেল ডি বাই নিচে হবে আদি। যদি দৈর্ঘ্য বিকৃতির কথা বলি তাহলে দৈর্ঘ্য বিকৃতি সমান সমান কি বলো, দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। এই কথাটা একটু মাথায় রাখো এবং এই চিত্রের সাথে বোঝার চেষ্টা করো। তখন দেখো এই চিত্র আদি অবস্থায় ছিল, আদি অবস্থায় তার যে এল বা দৈর্ঘ্য ছিল এই যে এতটুকু পর্যন্ত। দেখো আমি একটু পয়েন্ট দিয়ে দেখাই, এটা যদি 1 নং পয়েন্ট, এটা যদি 2 নং পয়েন্ট চিন্তা করি, তাহলে আদি অবস্থায় তার দৈর্ঘ্য ছিল কত বলো, এল। ঠিক আছে। আচ্ছা এখনকার যদি আমরা পরবর্তী মানে পরিবর্তন হওয়ার পরে এফ পরিমাণ বল প্রয়োগ করার পরে এই যে এই ম্যাটেরিয়ালসের যে দৈর্ঘ্য বৃদ্ধি হয় সেটা কতটুকু সেটা দেখো, এই ম্যাটেরিয়ালসের দৈর্ঘ্য বৃদ্ধি হয় L1 পরিমাণে দৈর্ঘ্য বৃদ্ধি হয়। তাহলে আমরা পরিবর্তন সমান সমান কেমনে বের করতে পারি বলো, এই ডেল দেখো এই যে ডেল ওয়ান সরি L1 মাইনাস এল মানে কি বড় দৈর্ঘ্য মাইনাস ছোট দৈর্ঘ্য, তাহলে আমরা কি পেলাম বলো, আমরা পেলাম ডেল এল। ঠিক আছে, মানে পরিবর্তিত দৈর্ঘ্য পেলাম। এখন এই পরিবর্তিত দৈর্ঘ্যকে যদি আমরা আদি দৈর্ঘ্য দ্বারা ভাগ করি অর্থাৎ এল দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি পাবো বলো, দৈর্ঘ্য বিকৃতিতে পাবো। এই যে দেখো এই যে দৈর্ঘ্য বিকৃতি ডেল এল বাই এল। ঠিক আছে, এই দৈর্ঘ্য বিকৃতি আমরা পাবো। এখন আসো আমাদের এই পার্শ্ব বিকৃতি। পার্শ্ব মানে কি, এই যে ব্যাস বরাবর, ব্যাস বরাবর দেখো এই ব্যাস বরাবর আদি অবস্থায় ছিল, আদি অবস্থায় মেটেরিয়ালসটা এরকম ছিল, তার মেটেরিয়ালসের যে ব্যাস সেই ব্যাস ছিল কত বলো, বড়ডি। যে আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করলাম, এফ পরিমাণ বল প্রয়োগ করার জন্য এই মেটেরিয়ালসটা লম্বা হয়ে গেল এবং তার ব্যাস কি হলো বলো, হ্রাস পেল। তো হ্রাস পেয়ে ব্যাস হলো কত, এই ডি হলো। আচ্ছা এখন যদি আমি বলি যে কি বলে বলো বিকৃতি সমান সমান কি বলো, পার্শ্ব পরিবর্তন। তাহলে পার্শ্ব পরিবর্তন হলো কত বলো, পার্শ্ব মানে ব্যাস বরাবর যে পরিবর্তন সেই পরিবর্তনটা কত হলো। তাহলে দেখো ব্যাস আগে ছিল এই ব্যাসটা ছিল বড় ব্যাস, এই ব্যাসটা বেশি মানে বড় ব্যাস ছিল। এই বড় ব্যাস থেকে যদি আমরা ছোট ব্যাসটা বাদ দিয়ে দেই, এই ছোট ব্যাস বা ডিটা যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে দেখো এই যে বড় ডি মাইনাস ছোট ডি ইকুয়াল টু হলো কি বলো, ডেল ডি মানে হলো কি পরিবর্তিত ব্যাস। ঠিক আছে, তাহলে দেখো এই তাহলে আমরা যদি বিকৃতি সূত্রটা আবার একটু পড়ি, বিকৃতি সমান পার্শ্ব বিকৃতি সমান হলো পার্শ্ব পরিবর্তন বাই আদি। তার মানে পার্শ্ব পরিবর্তন কত বলো, ডেল এল, ডেল এল। আর আদি আদি দৈর্ঘ্য ছিল কত বলো, এল। এই যে দেখো এটা হলো আমাদের বিকৃতি বা সূত্রটা কি বলে যে পার্শ্ব বিকৃতির জন্য ডেল ডি বাই ডি এই সূত্রটা আমরা ব্যবহার করব। অর্থাৎ পয়সন রেশিওর জন্য আমাদের এই বাংলা কথাটা, এই বাংলা সূত্রটা মুখস্থ করতে হবে। তো দেখো তারপরে যদি আমরা আবার একটু বোঝানোর চেষ্টা করি, অবশ্যই এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। তো দেখো আমরা দৈর্ঘ্য বিকৃতি অনেকবার আলোচনা করছি, এখন আর দৈর্ঘ্য বিকৃতি আলোচনা করতে চাচ্ছি না, আমরা পার্শ্ব বিকৃতিটা একটু বোঝানোর চেষ্টা করতেছি। দেখো এই পার্শ্ব বিকৃতি বলতে কি, এই বস্তুটা আদি অবস্থায় ছিল এই বড়ডি, আদি অবস্থায় এই বস্তুর ব্যাস ছিল কত বলো, এই ডি। কিন্তু যেই আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করলাম তখন তার ব্যাস পরিবর্তন হয়ে এই ছোটটি হলো। এখন যদি আমরা বলি যে বিকৃতি সমান পার্শ্ব বিকৃতি সমান হলো পার্শ্ব পরিবর্তন, পার্শ্ব পরিবর্তন কত বলো, এই বড়ডি, এই বড়ডি থেকে এই ছোটডিটা আমাদের কি করতে হবে বলো, মাইনাস করতে হবে। তাহলে কি আমাদের পার্শ্ব পরিবর্তন হলো কত বলো, এই বড়ডি থেকে যদি ছোটডিটা আমরা মাইনাস করি তাহলে আমরা এই ডেল ডি পাইতেছি। এই ডেল ডি হলো আমাদের পার্শ্ব পরিবর্তন। এবং আদি কি ছিল বলো, আদি বেসটা ছিল, আদি বেস হলো এই যে এই ডি, আদি অবস্থায় ছিল, আদি অবস্থায় বস্তুর যে বেস ছিল সেই বেসটা হলো কি বলো, ডি। তো এটাকে যদি আমরা এই পরিবর্তিত বা পার্শ্ব পরিবর্তিত বেসকে যদি আমরা আদি অবস্থায় যে বেস ছিল সেটা দিয়ে ভাগ করি তাহলে আমরা কী পাবো বলো, পার্শ্ব বিকৃতি পাবো। অবশ্যই একটা কথা মনে রাখবো, এই বিকৃতির কোনো একক হয় না। সেক্ষেত্রে দেখো এই যে পয়সন রেশিওরও কিন্তু একক হবে না। ঠিক আছে, পয়সন রেশিওরও কোনো একক হবে না। এই যে দেখো আমরা এই যে পার্শ্ব বিকৃতির জায়গায়, পার্শ্ব বিকৃতির জায়গায় এই জায়গায় শুধু আমরা এই জিনিসটি ব্যবহার করলাম, এই যে সূত্রটা সেই সূত্রটা ব্যবহার করলাম। ঠিক আছে, আর দৈর্ঘ্য বিকৃতি নিয়ে তো আলোচনা করছি, তেমন কি পয়সন রেশিও সমান হলো পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। তো দেখো এখন আমরা সূত্র হিসাবে এই তিনটা জিনিস মুখস্থ করব, আমরা সূত্র হিসাবে এই তিনটা জিনিস মুখস্থ করব। দেখো এক নম্বরে কি আছে, ইয়াংকের স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ককে আমরা ফিজিক্সে ওয়াই দ্বারা প্রকাশ করি এবং আমাদের ডিপার্টমেন্টে এটাকে ই দ্বারা
প্রকাশ করে থাকি। যেমন দেখো এই অঙ্কের স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান সমান হলো দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। বিকৃতি হলো কি বলো, এই যে ডেল এল বাই এল, এবং পীড়ন সমান সমান হলো কি বলো, বল বাই ক্ষেত্রফল। তার মানে এই অঙ্কের স্থিতিস্থাপক গুণাঙ্ক ই সমান সমান দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, এই কথাটা আমাদের মুখস্থ করতে হবে। আর পীড়ন সমান সমান কি বলো, এফ বাই এ, এবং দৈর্ঘ্য বিকৃতি সমান সমান হলো ডেল এল বাই এল। একইভাবে যদি বলি যে দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক কে আমরা এন দ্বারা প্রকাশ করি হলো ফিজিক্সে, এবং আমাদের মেকানিক্যালে এটাকে প্রকাশ করব জি দ্বারা। ঠিক আছে, তো দেখো সেক্ষেত্রে হলো কি বলো, আকার পীড়ন বাই আকার বিকৃতি। আমরা আকার পীড়ন এবং আকার বিকৃতি বিষয়টা নিয়ে আলোচনা করি নাই, তো ম্যাথ করার সময় যে সময় আসবে তখন আমরা এই বিষয়টা নিয়ে বেসিক দিব বা চিত্র আঁকে বোঝানোর চেষ্টা করব। আপাতত এরকম করে দেখে নাও যে পীড়ন সমান সমান কি বলো, আমরা জানি পীড়ন সমান সমান হলো এফ বাই এ, এবং আকার বিকৃতি সমান সমান হলো এক্স বাই ওয়াই। আমাদের এই জিনিসটা শুধু একটু অপরিচিত যে এক্স বাই ওয়াই কেমনে হলো, তো এক্স বাই ওয়াই কেমনে হলো আমরা ম্যাথ করার সময় বিষয়টা বুঝবো বা এই বিষয় নিয়ে আলোচনা করব। তো এরপরে দেখো আমাদের 3 নাম্বার যে সূত্রটা আছে সেটা হলো আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ককে আমরা কে দ্বারা প্রকাশ করি। তো দেখো এটা হলো আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। তো দেখো পীড়ন সমান কি লেখা যায় বলো, পীড়ন সমান হলো বল বাই ক্ষেত্রফল, এবং আয়তন বিকৃতি কি বলো, পরিবর্তিত আয়তন বাই আদি আয়তন। আয়তন বিকৃতি হলো কি বলো, পরিবর্তিত আয়তন বাই আদি আয়তন। তার মানে দেখো বেশি আয়তন থেকে কম আয়তন বিয়োগ করলে আমরা এই ডেল ডেল আয়তনটা মানে ডেল ভি পাবো, বা কি বলে যে পরিবর্তিত আয়তনটা পাবো, আর একে আদি আয়তন দ্বারা ভাগ করলে আমরা আয়তন বিকৃতি পাবো। তো আশা করি এটা তোমাদের মুখস্থ করতে হবে, এই জিনিসটা একটু মুখস্থ করে নাও। পরবর্তীতে ম্যাথ করলে এটা দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ করব, আমাদের অটোমেটিক আমরা এই বিষয়গুলো বুঝতে পারবো। তো আজকের মতো ক্লাস শেষ করছি, খোদা হাফেজ।